বৃষ্টি আর উজানের ঢলে হাওরে ডুবেছে 40,000 হেক্টর জমির ধান। শেরপুরে সীমান্ত এলাকায় ফসলের ক্ষেতে নামছে বন্য হাতির পাল। আধা পাকা ফলনই ঘরে তুলছে কৃষক। প্রতি বছরে হাতি ধান খায় আলায় ৬০-৭০টা হাতি এসে এক ফসল খায়ালে দিছে সব। আবার রাত্রে আবার হাতি লাগলো, সারা রাত ওই দিকে কাঁচা ধান খাই গেল। দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মে দিবস। ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি। আগে আমরা যেভাবে বেতন পাইতাম ২৬ দিন হিসাবে এখন ২২ দিন দেওয়া হচ্ছে নতুন নীতিমালা অনুযায়ী ২০২৫-এর সেই নীতিমালা আমরা বাতিল করতে চাই। ৮ ঘন্টার যে শ্রমের দাবিতে যে আমরা লড়াই করছিলাম, ৮ ঘন্টা ঠিক আছে, কিন্তু ন্যায্য মজুরি নেই। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনঃখনন, নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা উদ্বোধন সহ নানা কর্মসূচি। দীর্ঘদিন আমরা মানুষের পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছি, আন্দোলন করে। তার আশা আমাদের অনেক আবেগের। আমরা সিলেটবাসী অনেক প্রতীক্ষা নিয়ে অপেক্ষা করছি। কুমিল্লা বিদ্যুৎ বিভাগের বিল বকেয়া ১৩৫ কোটি টাকা, বেশিরভাগ পাওনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে। এক পৌরসভাতেই বকেয়া ২০ কোটি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের ৪ জেলার হাওর অঞ্চলের বিস্তীর্ণ জমির পাকা আধা পাকা ধান তলিয়ে রয়েছে পানিতে। রাত থেকে ভারী বৃষ্টি না হয় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পানিতে ডুবে থাকা ফলন কেটে ঘরে তোলার চেষ্টা করছেন অনেকে, তবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য বলছে, হাওর অঞ্চলে ৪০,000 হেক্টরেরও বেশি জমির বোরো ধান পানিতে নিমজ্জিত। দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। বুক সমান পানিতে নেমেই ধান কাটছেন কৃষক। বছরের খোরাকিটুকু অন্তত জোগাড়ের আপ্রাণ চেষ্টা। কেটে তোলা ধান বৈরী আবহাওয়ায় শুকানো যাবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে তলিয়েছে হাওরের বিস্তীর্ণ জমি। কৃষি বিভাগের তথ্য বলছে ৫৫% জমির বোরো ধান কাটা হলেও পানিতে নিমজ্জিত বাকি বেশিরভাগ অংশ। তলিয়ে আছে অন্তত ১৩,০০০ হেক্টর জমির ফসল। চোখের সামনে পাকা ধান পচে নষ্ট হতে দেখে দিশেহারা কৃষক। জমি জলাবদ্ধ হয়ে পড়ায় হারভেস্টার মেশিনে কাটা যায়নি অনেক হাওরের ফসল। রয়েছে শ্রমিক সংকটও। এলাকায় ধান সব পাকা হয়েছে, কিন্তু শ্রমিকের অভাবে ধান কাটা যাইতেছে না। দেখুন যে এলাকায় যে ধান পাকছে, যে মেশিনও ধান কাটতে পারতেছে না। বৃষ্টি পাইনি। নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্লাবিত হয়নি নতুন কোনো এলাকা। হবিগঞ্জে হাওরে বানের পানিতে পুরোপুরি তলিয়েছে ৫,৬০০ হেক্টর জমির পাকা আধা পাকা ধান। আংশিকভাবে নিমজ্জিত ৫,৫০০ হেক্টরেরও বেশি জমির ফলন। মৌলভীবাজারে ডুবেছে প্রায় ৮০০ হেক্টর জমির ধান। জমি জামা সব লই গেছে, এখন যা পারে তুলে নিতেছে। আর এখানে যে বেশি যেরো যেটা ৮-১০ কেজি তা না হনো সম্ভবই না। ৪-৫ পানি তল থেকে তুলতেছে, আর বেশি পানি আছে এটা তো তোলা সম্ভব না, যেটা পারতেছে এটা নিতেছে। বৃষ্টি আর উজানের ঢলে নেত্রকোনার বিভিন্ন হাওরে প্রায় ১৫,০০০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে আছে। ফলন হারিয়ে দুশ্চিন্তায় কৃষক। কৃষি বিভাগ বলছে, জেলায় হাওরের ৬৫% জমির ফসল কাটা সম্পূর্ণ হয়েছে। ধান শ্রমিকের সংকট রয়েছে নেত্রকোনাতেও। ধান যাই হইছে তাইও দেখবেন গেরাইছে, আমরা কারণে কোনো উপায় গতি নাই। ধার কর্য করে আইনা আমরা ঋণ সিন করে গ্রস্ত করছি। এখন যে আমরা নিজে একাই বাঁচতে পারি না, ঋণ কি দিয়ে দিলাম, আমরা অনেক কষ্টে আছি। যা নিচে কাটতেছি এগুলো আবার যে বৃষ্টির পানি পচা যাচ্ছে, পচা ধান। এখন তো আমাদের উপায় নেই, বাঁচার মতো কোনো পথ নেই। এদিকে বানের পানিতে হাওরের ফসল ডুবিতে দিশেহারা কিশোরগঞ্জের অনেক কৃষক। বাধ্য হয়েই আধা পাকা ধান কাটছেন অনেকে। কৃষি বিভাগের হিসাবে ৬,৫০০ হেক্টরেরও বেশি জমির বোরো ধান পানিতে তলিয়ে আছে।
বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়েও বিপাকে প্রান্তিক কৃষক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই নেত্রকোনা। সেখানে রয়েছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, হাওরের প্লাবন পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। ফসল নষ্ট হওয়া নিয়ে চাষিরা কি বলছেন? অঞ্চলের পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। প্রায় অর্ধেকের বেশি ফসল কিন্তু নিচ্ছে। আমি এই এলাকায় আছি, একটি এলাকা, এখানে স্থানীয় সংসদ সদস্য এসেছেন, কৃষকদের সাথে কথা বলেছেন। জানবো একটু এই এলাকার পরিস্থিতি কি বলবেন? আপনারা দেখেছেন যে গত কয়েকদিন যাবৎ অতিবৃষ্টির ফলে আমাদের নেত্রকোনা এবং বাহারটার হাওর অঞ্চলে, মানে আমাদের যেগুলি হাওর আছে, এখানে এত বড় না থাকলেও ছোটখাটো যে আমাদের হাওরগুলি আছে সেটাতে সমস্ত বিলের পানির নিচে চলে গেছে। এটা বিগত আসলে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে করারও কিছু নেই। ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে এই কৃষক যারা অতিবৃষ্টির ফলে আমাদের নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এবং সিলেটের হবিগঞ্জের কিছু হাওর সহ যেসব এলাকা ইতিমধ্যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসল নষ্ট হয়েছে, সেগুলির লিস্ট করার জন্য কৃষক এবং আমাদের যারা সবাইকে নির্দেশনা দিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই কৃষকদের, বিশেষে সমস্ত কৃষকদের লিস্ট করে আগামী 3 মাস তাদের এই ক্ষতি পোষানোর জন্য সরকারের পক্ষ থেকে আসলে তালিকা চলছে এখানে প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের দায়িত্বে জনপ্রতিনিধি আছেন, সবাই তালিকা করছেন। এখানে কিন্তু ক্ষতির পরিমাণ অর্ধেক। স্থানীয় প্রশাসন কিন্তু আসলে স্বীকার করছে না, যদিও স্থানীয় কৃষকরা বলছেন যে প্রকৃত ক্ষতির যে চিত্রটা সেটা যাতে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে তুলে ধরা হয়। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। শেরপুরের সীমান্ত জুড়ে এখন এক অদৃশ্য আতঙ্ক, বন্য হাতির তাণ্ডব। প্রতিদিনই ফসলি জমিতে নেমে আসে হাতির পাল। মুহূর্তেই নষ্ট হয়ে যায় কৃষকের সারা বছরের স্বপ্ন। সর্বসুরক্ষায় তাই বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। এতে যেমন কমছে ফলন, তেমনি বাড়ছে দুশ্চিন্তা। দিনে রাতে এভাবেই সড়ক ও ফসলি জমিতে খাবারের খোঁজে নামে বন্য হাতির পাল। এটা এখন শেরপুরের ঝিনাইগাতি ও নানিতাবাড়ির সীমান্তবর্তী গ্রামের বাস্তবতা। নানিতাবাড়ির পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া এবং ঝিনাইগাতির গজনি, রাংটিয়া, বাঁকাকুড়া সবখানেই একই চিত্র। 40 থেকে 50টি হাতির বিশাল পাল প্রতিদিনই হানা দিচ্ছে বোরো ধানের ক্ষেতে। ধান পুরোপুরি পাকার অপেক্ষা করার সুযোগ নেই। হাতির আগ্রাসন থেকে বাঁচতে আধা পাকা ধানই কেটে ফেলছেন কৃষকরা। 2-3 দিন আগে হাতি 60-70টা হাতি এসে এক ঘর ফসল খাইলে দিছে সব। প্রতি বছরে হাতি ধান খায় আলায় ফসল, এগুলা খাইলে কি হবো? আগের ক্ষতি তা হাতি ধান খাই গেছে। সরকার ব্যবস্থা করলে কি করা যায়? সরকার তো আর ব্যবস্থা করে না। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। ধান খাওয়ার পাশাপাশি পায়ের নিচে পিষে ফসল নষ্ট করছে হাতির পাল। ফসল রক্ষায় কৃষকরা রাত জেগে টং ঘরে পাহারা দিচ্ছেন। মশাল জ্বালানো, টিন বাজানো, এমনকি পটকা ফুটিয়েও হাতি তাড়ানোর চেষ্টা করছেন তারা। এই হাতি রাত্রে আপনার মশাল জ্বালিয়ে অনেক কষ্ট করে অনেক লোকজন এসে মনে করেন হাতি তাড়ানো হয়েছে। তারাই দেওয়ার পরে আবার রাত্রে আবার হাতি নামলো, সারা রাত ওই দিকে কাঁচা ধান খাই গেল। মানুষের সাথে হাতির যে তাণ্ডব লাগেই থাকে, এটা আমরা কি করতে পারি না। আমরা সরকার থেকে ব্যবস্থা চাই। ক্ষতিগ্রস্তদের তালিকা করার পাশাপাশি মানুষ হাতির সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্ষতিপূরণ বাবদ তারা আমাদের সাথে যোগাযোগ করছে, আর আমরা বন বিভাগ থেকে তাদেরকে যথাযথ ক্ষতিপূরণের আবেদন গ্রহণ করতেছি। প্লাস যাদের বৈধ জমি আছে তাদেরকে আমরা ক্ষতিপূরণ অবশ্যই দিব। এই দ্বন্দ্ব নিরসনে যে কাজটা করতে হবে সেক্ষেত্রে হাতির জন্য আলাদা খাদ্যের ব্যবস্থা করতে হবে, তা না হলে এই ধরনের যে হাতির আক্রমণ সেটা প্রতিনিয়ত চলতেই থাকবে। গত 1.5 দশকে বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে প্রায় 60 জন। আহত ও পঙ্গু হয়েছেন অনেকেই। আর মানুষের আক্রমণে প্রাণ গেছে অর্ধশতাধিক বন্য হাতির। শামস্তাবৃদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত।
এই প্রতিবাদে সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক মে দিবস। দিনটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা বের করা হয়। ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। শ্রমিকদের অধিকার আদায়ের দিন আজ মহান মে দিবস। দিনটি উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি। ঝিনাইদহের শৈলকুপায় পৌর শ্রমিক দলের আলোচনা সভায় অংশ নেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জানান শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। কথা বলেন রাজনৈতিক ইস্যুতেও। তৎকালীন জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম তখন জামাতে ইসলাম এই বিলের বিরোধিতা করেনি। যশোরের জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে যোগ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি বন্ধ কলকারখানা চালুরও উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকদেরকে কাজ ফিরিয়ে দেবার, আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকরা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান সেটি নিশ্চিত করবার, একই সাথে আমরা সরকারের তরফ থেকে এই ধরনের উদ্যোগের মাধ্যমে আপনার পরিবারে আরেকটু সচ্ছলতা আনবার জন্য আমাদের উদ্যোগ জারি রয়েছে। মে দিবস উপলক্ষে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির 31 দফা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদেশের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে তারেক রহমান নতুন দিক নির্দেশনা দিবে বলে আমি বিশ্বাস করি। কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর শাখার আয়োজনে সমাবেশে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের উপর জোর দেন তিনি। একটি মহল জাতিকে বিভক্ত রাখতে পুরনো বিতর্ক জিয়ে রাখতে চান বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপর আছে, তাদেরই অপতৎপরতার ফল হিসেবে এটাকে এইভাবে রাখা হয়েছে। আমরা এ ব্যাপারে অত্যন্ত গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা রেখে জাতীয় সংসদে আমাদের বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন। রাজশাহীতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। অংশ নেন শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনা, বরিশাল, রংপুর সহ বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। শ্রমিকরা এই দেশের চালিকা শক্তির একটি অংশ, তাই তাদের সেফটির দিকে যেন খেয়াল করা হয়। সংগ্রামের মূল বিষয় হচ্ছে যে তারা সুস্থ থাকবে, তারা সমৃদ্ধি করবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুরের শিল্পাঞ্চল সহ দেশজুড়েই শোভাযাত্রা, আলোচনা সভা, নানা কর্মসূচি পালিত হয়। মে দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মে দিবসে শ্রমিকের অধিকার আর মর্যাদার কথা বলার দিন, কিন্তু বাস্তবতা কি সবার জন্য এক? যখন বিশ্বজুড়ে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের লড়াইয়ে ব্যস্ত, তখন শ্রমিকরা প্রতিদিন সকালে ব্যস্ত হয়ে পড়েন তাদের শ্রম বিক্রি করতে। নিজেকে বিক্রি করতে পারলেই যে ঘরে জুটবে ভাত, মিটবে সংসারের খরচ। খুলনা শহরের শ্রমহাটের মানুষদের গল্প তুলে ধরেছেন শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। বয়স 70 পেরিয়েছে হজরত আলীর। এই বয়সও শ্রম বিক্রি করেই চালাতে হয় সংসার। তাই তো প্রতিদিন সকালে হাজির হন খুলনা শহরের ময়লাপোতা মোড়ে শ্রমিক কেনাবেচার হাটে। শারীরিক সক্ষমতা, প্রতিকূল আবহাওয়া সবকিছুই হার মানে ক্ষুধার কাছে। একদিন কাজ করলে এই ছেলেকের জন্য 800 টাকা হয়, আগে 500, 600 এইরকম। ঝড় বৃষ্টি মাথায় আমাদের কাজ করে খাইতে হয়, তা না হলে পেট চলে না, সংসার চলে না। ভোর থেকেই ঝুড়ি, কোদাল হাতে 2-1 করে আসতে থাকেন শ্রম বিক্রির এই হাটে। সময় গড়ানোর সাথে বাড়তে থাকে দিনমজুরের সংখ্যাও। শরীরের শক্তি অনুসারে দরদাম করা হয় শ্রমিকের। 100-র উপরে অধিক লোক চলে আসছে, কিন্তু কাজে যাবে হাইরাস গেলে 5 জন কি 10 জন 15 জন, আর বাদ বাকি লোক ফেরত যাবে। আমাদের ন্যায্য মূল্য সেটা তো আমরা পাই না। আমাদের ডিউটি 8 ঘন্টা করার কথা, কিন্তু সেটি 8 ঘন্টা ডিউটি করায় না, বেশি করায়, অথচ টাকাও দেয় না ঠিক মতো। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মে দিবস, কিন্তু এই মোড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কাছে এর কোনো আলাদা মানে নেই। তাদের কাছে প্রতিটি সকালই অনিশ্চয়তার, প্রতিটি দিনই সংগ্রামের।
প্রতিদিন কাজ আনা, বৃষ্টি হলে তো আর হয়ই না। দিন মজুর খাটি, প্রতিদিন রোজগার যদি হয় তাহলে ভালো চলে, আর নইলে তো একটু সমস্যা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। কাজ না পেলে থমকে যায় সংসারের চাকা। আমাদের ঘাসের দাম কমিয়ে গেছে, সেই হারে আমরা বাইরে বাইরে এতে করে আমাদের সংসার ঠিক মতন চলে না। এর মধ্যে আবার বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। একই ধরনের কাজ করলেও মেলে না পুরুষের সমান পারিশ্রমিক। অত উচিত সমান বেতন, তার সমান বেতন দেবে, দেয় না। আমরা তো খাটি কম না, পুরুষের সমান না খাটি, আমাকে তো বেতন ন্যায্য বেতন দেয় না। অর্থনৈতিক চাপ, অনিশ্চিত কর্মসংস্থান, আবার ন্যায্য মজুরি না মেলা, সব মিলিয়ে একজন দিনমজুরের জীবন কঠিন এক বাস্তবতার গল্প। মে দিবসে যখন শ্রমিকদের অধিকার নিয়ে কথা হয়, তখন এই মানুষগুলোর প্রশ্ন, তাদের অধিকার কবে নিশ্চিত হবে? তাপস সরকার, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর কাল প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন তারেক রহমান। তার সফর ঘিরে নগরী জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। শুরুতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চাঁদনীঘাট এলাকায় নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন, বাঁশিয়া খাল পুনঃখনন কাজের সূচনা এবং বিকেলে নতুন করে স্পোর্টস 2026 প্রতিযোগিতা উদ্বোধন করবেন। দিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিলেটে আমরা কি কি উন্নয়নের পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছি সেগুলির একটা ধারণা কালকে আপনারা পাবেন। আর প্রধানমন্ত্রীর এই সফরটি এত প্রত্যাশিত আমাদের কাছে এই কারণে যে দীর্ঘদিন আমরা মানুষের পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছি, আন্দোলন করে। তার আশা আমাদের অনেক আবেগের। আমরা সিলেটবাসী অনেক প্রতীক্ষা নিয়ে অপেক্ষা করছি। হামে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকাতে 2 জন ও সিলেটে প্রাণ গেছে 2 জনের। নতুন করে হাসপাতালে 1285 জন রোগী ভর্তি হয়েছেন। ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন 24 জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 28 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 63 জন রোগী। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 11 জন। মোট চিকিৎসাধীন 114 জন রোগী। বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামের রোগী বেড়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকটে বারান্দায় রেখেও চিকিৎসা চলছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। কুমিল্লা সহ 6 জেলায় বিদ্যুৎ বিল বকেয়া 135 কোটি টাকা। এক পৌরসভাতেই প্রায় 20 কোটি। আর মোটা দাগে এই বকেয়া বিলের বেশিরভাগই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে পায় বিদ্যুৎ বিভাগ। 6 জেলার এই বিশাল বকেয়া নিয়ে বিপাকে কুমিল্লা বিদ্যুৎ বিভাগ। খোকন চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। সরকারি বিধি অনুযায়ী এসব কোল্ড স্টোরেজে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকার কথা থাকলেও চলমান সংকটে প্রতিদিন প্রায় 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে সবচাইতে ঝুঁকিতে রয়েছে কোল্ড স্টোরেজে থাকা পচনশীল আলু ও বীজ। একই অবস্থা বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেরও। সংকটময় এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগের আওতায় চাঁদপুর পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় 20 কোটি টাকা। এই তালিকায় রয়েছে সিটি কর্পোরেশনও, তাদের বকেয়া প্রায় 7 কোটি। আর 2 কোটি বকেয়া নিয়ে তৃতীয় অবস্থানে লক্ষ্মীপুর পৌরসভা। সংশ্লিষ্টরা বলছেন, সাবেক দায়িত্বশীলদের অবহেলায় বিশাল অঙ্কের এই বকেয়া চেপেছে বর্তমান কর্তৃপক্ষের ঘাড়ে। 12-13 ঘন্টা থাকে এবারে 24 ঘন্টা, আর 7-8 ঘন্টা থাকে না এবারে। সামনের গুলোতে তো কোলেস্ট্রল আলু ভাতা ধরবো। শহরে 3-4 বার করে যাচ্ছে, আমরা খুব কষ্টের ভিতরে দিন যাপন করতেছি। যারা এই চেয়ারে ছিলেন অতীতে, তারাও এরকম একটা পদক্ষেপ নিতে পারতেন। তো যেহেতু তারা এরকম পদক্ষেপ নেন নাই, তাইলে আমি বলবো যে অবশ্যই উদ্দেশ্যনীয়তা আছে এবং অবহেলা আছে। এছাড়া জেলার আরও 7 পৌরসভা, রেলওয়ে বিভাগ সহ বেশিরভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদী বকেয়া 77 কোটি সহ সব মিলিয়ে বকেয়ার পরিমাণ 135 কোটি টাকা। আমাদের এখান থেকে যেন বিদ্যুৎ বিল বকেয়া না থাকে, এজন্যই কিন্তু আমরা রানিং মাসেরটা আমরা সবসময় এটা আমাদের পরিশোধিত, আর পেছন থেকে আমরা আমাদের আয়ের উপরে যেটা পাচ্ছি আমরা পরিশোধ করছি। বিদ্যুৎ বিলের সাথে আমাদের যে কাঙ্ক্ষিত বিলের কিছু গ্যাপ রয়েছে, এটা আমরা আইডেন্টিফাই করেছি। এখন আমাদের বিদ্যুৎ বিল কিন্তু আরও কমে আসছে। এই জন্য আমাদের ওই ডিপার্টমেন্টের সহযোগিতা প্রয়োজন।
এদিকে কুমিল্লা বিদ্যুৎ বিভাগের আওতাধীন নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার 5,90,000 গ্রাহকের জন্য মোট বিদ্যুৎ চাহিদা 1,380 থেকে 1,650 মেগাওয়াট পর্যন্ত। এর মধ্যে ভারতের ত্রিপুরা থেকে 190 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরও বকেয়ার কারণে প্রায় 200 মেগাওয়াট বিদ্যুৎ সংকট রয়েছে বর্তমানে। এতে চরম দুর্ভোগে সাধারণ গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগ এই বিপুল পরিমাণ বকেয়া রেখে কিভাবে সচল থাকবে? এতে তো নাগরিক সুবিধা বঞ্চিত হবে মানুষ। বিতরণ বিভাগ সংশ্লিষ্টরা জানালেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ বকেয়া আদায়ে নিয়মিত অভিযান চালাচ্ছেন তারা। তবে রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠানে বকেয়া বিদ্যুৎ বিলের দীর্ঘ জট থাকলেও জনসেবার কথা বিবেচনায় সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয় না। তবে বিশাল অঙ্কের বকেয়া পরিশোধ হলে লোডশেডিং আরও কমানো সম্ভব বলে জানালেন তারা। প্রতি মাসে 30-40 টাকা করে সংযোগ বিচ্ছিন্ন করি হবে এবং নিয়মিত তাদের জরিমানা বিল আদায় করি এবং মোবাইল কোর্টের মাধ্যমে এটা আমরা মামলা প্রদান করি। বিগত দিনে যে সমস্ত মেয়র মহোদয়রা ছিলেন ওনারা হয়তো কেউ আন্তরিক হলে এই বকেয়াটা পড়তো না, কারণ অনেক পৌরসভায় কিন্তু বকেয়া নেই। বকেয়া আদায়, অবৈধ সংযোগ বন্ধ আর সুষম বন্টন, এই 3 পদক্ষেপই পারে বিদ্যুৎ বিভাগের স্বস্তি ফিরিয়ে আনতে। না হয় আগামী গ্রীষ্মে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিদ্যুৎ বিশ্লেষকদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। জাটকা রক্ষায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে 6 জেলায় ইলিশের অভয় আশ্রমগুলোতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। চাঁদপুরের পদ্মা, মেঘনায় রাতভর মাছ ধরে সকালে ঘাটে ফেরে জেলে নৌকাগুলো। জালে ধরা পড়েছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ। সামনের দিনগুলোতে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ মিলবে বলে প্রত্যাশা জানান জেলেরা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নামে জেলেরা। ভোরে ঘাটে ভিড়তে থাকে মাছ ধরার নৌকাগুলো। দীর্ঘদিন পর ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে আড়তগুলো। ধার দেনা শোধ করে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মৎস্যজীবীদের। নদীতে মাছ ধরা ধরছে ইনশাল্লাহ, আমাকেও মোটামুটি চলতে আছে। অভিযানের পরে আমরা এই যে নামছি 2500 টাকা, 3000 টাকা, 2800, 2700 এরকম পাই আমরা। এটা দিই আমরা দেনা দিয়া পরিশোধ করিয়া দেখা গেছে আরো 2-1 মাস যদি থাকে মাছটা আমরা ঋণ পরিশোধ করে 2-1 টাকা লিয়া বাসায় ফিরতে পারবো। মাছ পড়তেছে, মাছ পাইতেছে, আলহামদুলিল্লাহ। এরকম যদি মাছ সামনের দিকে পড়তে থাকে তা আমরা সফল হইতে পারবো। মে দিবসের অনুষ্ঠানে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেই বক্তব্যে। ওই নেতা আছে, সেই নেতা তারেক রহমান, তারেক দুনিয়ার মজদুর। বক্তব্য নিয়ে আসছেন মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আস্তে আস্তে এ ঢোল ভাই, ঢোল বন্ধ করতে হবে। এ ঢোল ভাই, আচ্ছা এখন 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 স্থির হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রমিক দলের ভাই ও বোনেরা এবং উপস্থিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমার হাতের বাম দিকে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাতের ডানে আলহামদুলিল্লাহ, আর সামনে যারা আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই যে সকল শ্রমিক ভাইরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন, যে সকল শ্রমিক ভাইরা
90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মহতি দিয়েছেন এবং শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছাত্র জনতার, সেখানে শ্রমিক দলের যে 72 জন শ্রমিক সদস্য শহীদ হয়েছেন সহ সকল গণতন্ত্রের আন্দোলনে শহীদদেরকে আমি আজ এই দিবসে স্মরণ করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আজ এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে অতীতের এই সামান্য কয়েক বছর আগের ঘটনার কথা, 2 থেকে 3 বছর আগের ঘটনার কথা। আজ এখানে আমরা শান্তিপূর্ণভাবে এই সমাবেশের আয়োজন করছি, কিন্তু মাত্র কয়েকদিন আগের কথা, এই রাজপথ, এই আশেপাশের দালান কোঠা, এই এলাকার প্রতিবেশী ভাইয়ের বোনেরা সকলে সাক্ষী আছেন যে এখানে যখন বিএনপি, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক মহিলা দল যারাই যখন সমাবেশ করেছে, আমাদেরকে তখন আতঙ্কিত থাকতে হতো কখন সেই স্বৈরাচার বাহিনী হামলা করে বসে। নিশ্চয়ই আপনাদের মনে আছে। আপনারা কি ভুলে গিয়েছেন সেই ঘটনা? ভুলে যাননি। এবং আজ থেকে 2 বছর আগের ঘটনা, প্রায় 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিদায় করে দিয়েছে এই দেশ থেকে। প্রিয় ভাই বোনেরা, সেই স্বৈরাচারের বিগত প্রায় 1 যুগের বেশি সময় আমরা কি দেখেছি? আমরা দেখেছি শুধু যে শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে ছাত্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে শিক্ষকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, শুধু যে নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক অধিকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই এই দেশের মানুষ এই দেশ থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং বিদেশি জিনিসকে কিভাবে এই দেশে আমদানি নির্ভর করে হয়েছিল। এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে স্বৈরাচারের সময় এই দেশ থেকে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে স্বৈরাচারের 1 যুগ সময় কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যে কয়টি সেক্টরের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই প্রত্যেকটি সেক্টরে হাজারো লক্ষ কোটি শ্রমিক কাজ করে, এবং এভাবেই দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণীপেরা মানুষকে আঘাত করা হয়েছিল। বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল সেই দিন। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5 আগস্ট মানুষ সেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে একটি ব্যানার আছে, সেই ব্যানারের মধ্যে লেখা রয়েছে বন্ধ কলকারখানা চালু করতে হবে। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার, বিএনপি সরকার
জনগণের ভোটে নির্বাচিত সরকার, এবং সেই জন্যই সরকার গঠিত হওয়ার পরে সাথে সাথেই আমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সাথে নিয়ে বসেছি এবং নির্দেশনা দিয়েছি। এবং আপনারা জানলে খুশি হবেন, এই সপ্তাহে গত 1 মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। সেই মিটিংটি এই সপ্তাহে আবার নির্ধারিত হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিক ভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, শুধু এই বন্ধ কলকারখানা চালু হলেই সকল শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, আমরা জানি। এই শ্রমিকদের পাশাপাশি আরো বহু লক্ষ হাজারো লক্ষ বেকার এখন এই দেশে রয়ে গিয়েছে, যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাদের জন্য একই সাথে আমাদেরকে বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং সেই জন্যই আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি, আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে করে সেই বিনিয়োগকারীরা সে দেশেই হোক অথবা বিদেশেই হোক এই দেশে কলকারখানা তৈরি করে। কারণ আমরা জানি এই দেশে কলকারখানা তৈরি হলে এই দেশের শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ হবে তাদের। আমরা জানি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আমরা জানি কৃষকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষ যখন ভালো থাকবে তখনই এই দেশ বাংলাদেশ ভালো থাকবে। এবং সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন, আমরা জানি, আমরা বিষয়টি সম্পর্কে ওয়াকিফাল আছি। এইখানে রাস্তা, ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় আপনারা দেখেছেন হকার ভাইরা ছিল, কিন্তু যানজট সহ সাধারণ মানুষের চলাফেরার অসুবিধার জন্য আমরা হকার ভাইদেরকে সরিয়ে দিয়েছি। কিন্তু আমরা এটাও বুঝি তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরকেও চলতে হবে, খেয়ে পড়ে তাদেরকেও বাঁচতে হবে। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে সাথে নির্দেশনা দিয়েছি যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। এবং আপনারা দেখেছেন এরই মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি সকলকে হয়তো একসাথে আমরা ব্যবস্থা করে দিতে পারবো না, পর্যায়ক্রমিক ভাবে আমরা ব্যবস্থা করব, কিন্তু ইনশাআল্লাহ আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং সে কারণেই আপনারা দেখেছেন গতকাল থেকে উত্তর মহানগরী এবং দক্ষিণ মহানগরীতে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা পর্যায়ক্রমিক ভাবে যারা হকার ভাই তাদেরকে তারা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে হয়, কোন রকম বিশৃঙ্খলার মধ্যে যাতে তাদেরকে পড়তে না হয়, সেই জন্য বিভিন্ন জায়গা ঠিক করে তাদেরকে ধীরে ধীরে সেই জায়গায় আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের 12 তারিখে নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশকে পুনর্গঠন করা ছাড়া, রাষ্ট্র মেরামত করা ছাড়া কোনো উপায় নাই। এবং শুধুমাত্র নির্বাচনের আগে নয়, আপনাদের নিশ্চয় কম বেশি সকলের মনে আছে, আমরা আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে কিভাবে রাষ্ট্র পুনর্মেরামত করা যায়, কিভাবে সংস্কার করা যায়, তার প্রত্যেকটি 31 দফা আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম। মনে আছে আপনাদের? মনে আছে। সেখানে আমরা কৃষকদের কথা বলেছি, সেখানে আমরা শ্রমিক ভাইদের কথা বলেছি, সেখানে আমরা ছাত্রদের কথা বলেছি, সেখানে আমরা নারীদের কথা বলেছি। আমরা প্রত্যেকটি
শ্রেণী পেশা মানুষের কথা সেদিন আমরা সেখানে বলেছি। কারণ একটু আগেই যেই কথাটি আমি বলেছি যে এই দেশের শ্রমিক ভাইরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে, এই দেশের শ্রমিকরা বাঁচলে, কৃষকরা বাঁচলে এই দেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাই সহ, শ্রমিক ভাই সহ, ছাত্র জনতা প্রত্যেকটি মানুষের জন্য এই সরকার কি করতে চায় তার পূর্ণ বিবরণ আমরা আমাদের 31 দফার মধ্যে তুলে ধরেছি। এবং প্রিয় ভাই বোনেরা, আমরা সেজন্য নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা শ্রেণী পেশা যাদেরকে যেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সরকার গঠনে সক্ষম হলে কাজ শুরু করব। এবং আপনারা দেখেছেন আমরা দ্রুততার সাথে সরকার গঠন করার সাথে সাথে আমরা আমাদের প্রতিশ্রুতি কাজগুলা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, নারীদের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা আমরা বলেছি, এই ফ্যামিলি কার্ড আমার শ্রমিক ভাইয়ের যে স্ত্রীরা আছেন তারা পাবেন। এই ফ্যামিলি কার্ড আমাদের কৃষক ভাইদের যে স্ত্রীরা আছেন তারা পাবেন। একইভাবে আমাদের প্রাইমারি শিক্ষক যারা আছেন তাদের স্ত্রীরা পাবেন। অর্থাৎ এটি সকলের কাছে ধীরে ধীরে সকল পরিবারের কাছে পৌঁছবে। শ্রমিক ভাইরা যেরকম একদিকে কলে কারখানায় পরিশ্রম করে, কলকারখানাকে পরিশ্রম করে যেরকম দেশের অর্থনীতিকে মজবুত করে গড়ে তুলতে সহযোগিতা করবেন, একইভাবে রাষ্ট্র তার পরিবারের পাশে দাঁড়াবে যাতে তাকে পরিবারকে নিয়ে দুশ্চিন্তা করতে না হয়। একইভাবে আমরা ধীরে ধীরে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চাই যাতে করে খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে লেখাপড়া নিয়ে চিন্তা করতে না হয় তাদের সন্তানদের জন্য। প্রিয় ভাই বোনেরা, একইভাবে আপনারা দেখেছেন আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি। কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করে বলেছিলাম, সেই কৃষি ঋণও আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা শুধু কৃষক ভাইদের কৃষি ঋণই মৌকুফ করিনি, আমরা একই সাথে বলেছিলাম যে তাদেরকে আমরা কৃষক কার্ড দেব। সেই কৃষক কার্ড দেওয়ার কাজও আমরা প্রিয় ভাই বোনেরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই দেশের আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদের ভেতর থেকে আমরা পেশাদার খেলোয়াড় তৈরি করতে চাই। আজ কৃষক পরিবারের সদস্য হোক, শ্রমিক পরিবারের সদস্য হোক, শিক্ষক পরিবারের সদস্য হোক, এইরকম হাজারো পরিবারের সদস্যদের সন্তানরা আছে যারা খেলাধুলায় ভালো। আমরা আমাদের সেই খেলোয়াড়দেরকে বের করে নিয়ে আসতে চাই, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই এবং একই সাথে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলোয়াড়দেরকে তুলে ধরতে চাই। এবং তারই অংশ হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এই দেশের শিশুদের ভিতর থেকে যারা প্রতিভাবান তাদেরকে যেভাবে উনি নতুন কুড়ির মাধ্যমে, নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বের করে নিয়ে এসেছিলেন, আমরাও ঠিক সেই কাজটি শুরু করেছি। নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের ভিতরে কারা ভালো খেলোয়াড় আছে তাদেরকে বের করে নিয়ে আসবো। প্রিয় ভাই বোনেরা, আপনারা শুনলে খুশি হবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী কাল থেকে আনুষ্ঠানিকভাবে আমরা এই কাজটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শ্রমিক বলুন, কৃষক বলুন, নারী বলুন, যুবক বলুন, যার কথাই বলুন না কেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনো গ্রামে বসবাস করে। এই গ্রামের মানুষ সঠিক সময়, প্রয়োজনের সময় তারা বিভিন্ন কাজেই হোক, কৃষি কাজই হোক অথবা তাদের ব্যক্তিগত কারণ ব্যক্তিগত কাজই হোক, পানি পায় না। যে পানির অপর নাম জীবন, সেই পানি তারা সঠিকভাবে পায় না। সেজন্যই আপনারা দেখেছেন শহীদ জিয়ার সেই বিখ্যাত কর্মসূচি খাল খনন আমরা শুরু করেছি। যেই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদেরকে যেমন পানির সুবিধা, সেচ সুবিধা পৌঁছে দেব আমরা, ঠিক একইভাবে গ্রামের মানুষ যাতে সহজেই পানির চাহিদা পূরণ করতে পারে সেটি অন্যতম কারণ এই খাল খনন। দর্শক, মে দিবসের অনুষ্ঠানে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ আমরা সেখানেই ছিলাম। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।